সব থেকে বড় বিষয় এইরকম একটা ঘটনা, এবং আপনি নিজেও এখানে উপস্থিত রয়েছেন, দেখতে পাচ্ছেন এরিয়াটা কত বড় এরিয়া রয়েছে। এইরকম এরিয়ার মধ্যে ঠিক এইরকম লোহার এক একটা করে বিম দেওয়ার পর তার ওপর কনস্ট্রাকশন দাঁড় করানো যেতে পারে? মানে আমরা তো জানি না, আমরা জানি অন্ততপক্ষে ভিত করতে হয়, সেখানে কলম তুলতে হয়, তারপরে গিয়ে একটা বিল্ডিং করতে হয়, কিন্তু এইখানে এইরকম ছবি কেন? দেখুন, নর্মালি আমরা যে কনস্ট্রাকশনগুলো দেখি, যেটা কংক্রিট স্ট্রাকচার, তার মানে তার কলম, তার ফাউন্ডেশন, তার কলম, তার বিম, তারপরে আপনি দেখেন ইটের গাঁথনি, এটা এক ধরনের স্ট্রাকচার। আর এটা আপনি যেটা দেখছেন মূলত স্টিল স্ট্রাকচার। তার মানে তার ফাউন্ডেশন আছে, তার কলম উঠছে, বিম উঠছে, করে স্ট্রাকচারটাকে পুরো তুলে নেয়। স্ট্রাকচারটা পুরো তুলে নেওয়ার পরে, এবং এই স্ট্রাকচারটা কিন্তু নর্মাল যে প্রসিডিওরে যে বিল্ডিং হয় তার থেকে কিন্তু অনেক বেশি সাবধানে করতে হয়, অনেক স্কিল্ড ওয়ার্কার লাগে। এই যে ইরেকশনটা হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে সেটা হয়নি। এক, দুই হচ্ছে এটা ঘটনা যে এইরকম ধরনের স্ট্রাকচার যখন হয়ে যায় তখন আমরা নর্মাল বাড়িতে আপনি যেটা দেখেন যে একটা মানে প্রপার স্টার্টারিং করে পুরোটা হচ্ছে, স্ক্যাফোল্ডিং করে, এখানে সেটা লাগে না। তার কারণ ইটসেলফ স্ট্রাকচারটা এতটাই মজবুত হয়ে যায় যে আপনি ইনফ্যাক্ট যে কোনো ফ্লোরই ঢালাই করতে পারেন। স্টিল কনভেনশন অনুযায়ী ওরা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর হিসেবেই করে, কিন্তু ফার্স্ট ফ্লোর যখন করে করুগেটেড শিট যেটা দেওয়া হচ্ছে তার উপরে যে রেনফোর্সমেন্টটা করি আমরা, স্টিল ফ্রেমটা করি দিয়ে তারপরে কাস্টিং হয়, এবং এটাও খুব মেথডিক্যালি করতে হয়। ফলে এই ক্যালকুলেশনে গাফিলতিটা কোথায় ছিল? একেতে 3 তলার উচ্চতা রয়েছে, তার মধ্যে গিয়ে এইরকম। দেখুন, এটা একটা হাই রাইজ বিল্ডিং, কারণ 3 তলা মানে 3 তলা না, এক একটা ফ্লোর প্রায় 18-19 ফিট হাইট, তার মানে প্রায় 6 তলার মতো বিল্ডিং। ফলে যখন করেছে তার যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আমি আদৌ জানি না ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দিয়ে এটার অ্যাপ্রুভাল হয়েছে কিনা। যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকবে, একজন ইঞ্জিনিয়ারকে থাকতে হবে ফেব্রিকেশনের সময় প্রত্যেকটা জয়েন্ট যেন ঠিক মতো হয়, মানে এখানে নাট বোল্ট হয়। আজ থেকে আমি শুনছিলাম সাধারণ মানুষ তারা বলছেন ইঞ্জিনিয়ার কি ঘাস খেয়ে এইরকম ভাবে একটা বিল্ডিং স্যাংশন করলাম। তো ইঞ্জিনিয়ারের থেকেও বড় কথা যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যে বিল্ডিং প্ল্যান কর্পোরেশনে জমা দেবে সেটার প্রপার স্ক্রুটিনি হবে, এবং এর ফাউন্ডেশন মানে এর যে সয়েল টেস্টিং সেগুলো দেবে, সেইগুলো একটা বিল্ডিং কমিটি আছে, কর্পোরেশনের ডিজি বিল্ডিং আছে, তার একটা ইঞ্জিনিয়ারিং টিম আছে, তারা গো থ্রু করবে, আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে প্রয়োজনে ডেকে পাঠাবে। এবং সেই যে কমিটি, সেই কমিটি শুধুমাত্র ক্যালকাটা কর্পোরেশন না, ক্যালকাটা কর্পোরেশন ছাড়াও ফায়ার, ক্যালকাটা পুলিশ, কেএমডিএ, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং যে চিফ ইঞ্জিনিয়ার, এবং দুটো পেশাদারী সংস্থার নমিনি মানে ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট এবং ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানারের দুজন মেম্বার থাকে। ফলে পুরো তারা এই পুরো জিনিসটা দেখে তারপরে রেকমেন্ড করে। কিন্তু দেখে এখানে কি মনে হয় যে এরকম কোনো কিছু দেখা হচ্ছে? অবশ্যই এক মতন কাজ হচ্ছে কিনা। আমরা তো চোখের সামনে গার্ডেন ব্রিজ দেখেছি, এবং দেখবেন বাঘাযতীন নিয়ে বাড়ি ভেঙে পড়েছিল, তার মধ্যে পোস্তা ব্রিজ আমরা দেখেছি। ফলে কর্পোরেশন কোনো শিক্ষা নেয়নি। কর্পোরেশন শিক্ষা নিলে কলকাতায় যে ঘটনাগুলো ঘটছে, ইভিন ওই বাইপাসের ধারে যে আনন্দপুর যে আগুন লেগেছিল, মানে একটা বিল্ডিং মানে হচ্ছে কি, একটা বিল্ডিংয়ের একটা সার্বিক দিক আছে এবং একটা টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কে যদি করাপশন ঢোকে, ধরুন বিল্ডিং প্ল্যান স্যাংশনের সময় যদি করাপশন হয়, বিল্ডিংয়ের যত স্কোয়ার ফিটের বেশি করা উচিত না সেখানে যদি বিল্ডিং যে মেটেরিয়াল দিয়ে করার কথা সেইটা যদি সাইটে গিয়ে না করে, এবং যে সুপার মেটেরিয়াল দেবে কি করে, সিন্ডিকেট রাজ চলতো সেখানেও তো ছিল। সেইটাই তো বলছি, প্রতিটা পয়েন্টে হচ্ছে কাটমানি এবং প্রতিটা জায়গায় হচ্ছে প্রচন্ড প্রেসার। ফলে এটা একটা টোটাল ফেলিওর, ডিজাইন ফেলিওর শুধু না, ক্যালকাটা কর্পোরেশন যেভাবে এই বিল্ডিং প্ল্যান স্যাংশন করেছে, তার আর্কিটেক্ট, তার ইঞ্জিনিয়ার, ইনক্লুডিং কমিশনার হচ্ছে চেয়ারম্যান অফ দ্য বিল্ডিং কমিটি, তারপরে তো এমআইসির কাছে যাচ্ছে অ্যাপ্রুভালের জন্য। তারা কি ঘাস খাচ্ছিল? তারা দেখবে না এই ধরনের বিল্ডিং? তারপরে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ কনস্ট্রাকশন যে টেকনিক এখানে ফলো করার কথা সেটা ফলো করছে কিনা, কনসার্ন যে লাইসেন্স বিল্ডিং আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং ক্যালকাটা কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ার, তার দেখার কথা কোনোটাই হয়নি। ফলে এই মারাত্মক ঘটনা ঘটেছে। এবং আজকে যদি কেউ দেখে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা
মানে যার ডিজাইন সারা পৃথিবীতে এখন টল স্টোরিড বিল্ডিং হচ্ছে, এমনকি 7.5 আর্থকোয়েকেও পড়ছে না, সেখানে একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে মারা পড়ে যাচ্ছে। ইভেন আপনি দেখুন এই বিল্ডিংটা করতে গেলে আমি তো খুব আশ্চর্য হচ্ছি যে এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না যে কোনো খাতা নেই এখানে কতজন লেবার কাজ করে। রেজিস্টার খাতা পর্যন্ত সামনে সেটা কিন্তু সাইটের ছাড়াও বাইরে থাকবে, কারণ কি কতজন লেবার সেই মুহূর্তে আছে। এবং ক্রাইসিস ম্যানেজ মানে ওইখানে সাইটে যে ইঞ্জিনিয়ার থাকবে, যেমন এইরকম ধরনের কাজ কোনো ইঞ্জিনিয়ার ছাড়া সুপারভিশন করা সম্ভব না, কারণ টেকনিক্যাল কাজ সেও নেই, ফলে এটা চূড়ান্ত গাফিলতি। ইঞ্জিনিয়ারদের হাতে কি কোনো ক্ষমতা ছিল তৎকালীন সময় বলুন তো? সব থেকে বড় কথা, ইঞ্জিনিয়াররা হয়তো কাজ করতে গিয়ে দুবার করে ভাবতে হচ্ছে, তার কারণ উপর মহলের একটা চাপ ছিল। আজকে ফিরহাদ হাকিম তৎকালীন সময় মেয়র ছিলেন, তিনি আজকে হাত তুলে নিয়েছেন যে তার কোনো দায় নেই, অর্থাৎ এক কথা বলতে গেলে কোনো দোষ নেই, কোনো কিছু নেই। এইটাই তো কলকাতা শহরের সবচেয়ে খারাপ জিনিস, এই যে তার বডি ল্যাঙ্গুয়েজ, ও ওন করে না শহরটাকে। এই বিল্ডিং প্ল্যান স্যাংশন করছে, মেয়রের সই রয়েছে, তার মানে উনি ওন করছেন, তার পুরো অফিসার থেকে শুরু করে সব রেসপন্স। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।